হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েটের 21/22 সেশনে আসা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই ম্যাথটার মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালু দেওয়া ছিল, বুয়েটে যে ম্যাথটা আসছিল ওইটাতে, কিন্তু এখানে ভ্যালু দেওয়া নাই, এখানে রাদার আরবিটারি কিছু মান দেওয়া আছে। মানে ম্যাথটা অ্যাকচুয়ালি যে সোর্স থেকে নেওয়া হয়েছে ওই সোর্সটার মধ্যে মানে যে কোয়েশ্চেনটা ছিল ওই কোয়েশ্চেনটা আমি এখানে নিয়ে আসছি আর কি, কাইন্ড অফ। তো এখানে আমাকে কী বলছে, কোয়েশ্চেনটা আমরা যদি এখন অ্যাপ্রোচ করার ট্রাই করি, কোয়েশ্চেনটার মধ্যে আমাকে বলছে এ বি সি ব্যাসার্ধের 3টা বৃত্ত দেওয়া আছে। এই বৃত্ত 3টা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করা আছে। তো আমরা চিত্রটা যদি দেখি তাহলে চিত্রটা অ্যাকচুয়ালি এরকম। 3টা বৃত্ত দেওয়া আছে এ বি সি, যাদের ব্যাসার্ধে এ সবচাইতে বড়, বি তারপর সি। হ্যাঁ, তো এবং এদের একটা সাধারণ স্পর্শক হচ্ছে এক্স অক্ষ। এদের একটা সাধারণ স্পর্শক আমার এই এক্স অক্ষটা। তো আমাকে এখন এদের মধ্যে মানে এদের যে ব্যাসার্ধগুলো দেওয়া ছিল ওই ব্যাসার্ধগুলোর মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করতে বলা হয়েছে। তো এই কানেকশনটা আমরা এখন কেমনে এস্টাবলিশ করতে পারি? তো প্রথমে আমরা বড় বৃত্ত যে দুইটা বড় বৃত্ত আছে, বি ব্যাসার্ধের আর এ ব্যাসার্ধের, এদের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করি। তারপর সেটা ছোটো বৃত্তের জন্য আমরা সেই অনুযায়ী দেখা যাবে। তো আমাকে যদি 2 বা ততোধিক বৃত্ত দেওয়া থাকে, হ্যাঁ, এবং আমার কাছে যদি কোনো ক্লু না থাকে যে আমি কেমনে ম্যাথটা আসলে শুরু করব, তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এদের ব্যাসার্ধগুলো যোগ করে দিতে পারি আর একটা শেপ ফর্ম করার ট্রাই করতে পারি। হ্যাঁ, তো এটা করলে কি হবে, একটা মানে কি আমি সেখানে যে কোনো ধরনের জিওমেট্রিক্যাল প্রপার্টি ইউজ করে হয়তো বা কোনো একটা ক্লু পেয়ে যেতে পারি ম্যাথটা অ্যাপ্রোচ করার। হ্যাঁ, তো কি বললাম আমি, যে যদি আমাকে যদি 2 বা ততোধিক বৃত্ত দেওয়া থাকে আর আমার কাছে যদি কোনো ক্লু না থাকে যে আমি কেমনে অ্যাপ্রোচ করব, তাহলে প্রথমে আমি যে কাজটা করবো এদের ব্যাসার্ধগুলো যুক্ত করে দিব আর একটা কোনো একটা শেপ ফর্ম করার ট্রাই করব। তো ব্যাসার্ধগুলো যুক্ত করে দিয়ে আমি একটা শেপ ফর্ম করা কি ট্রাই করতে পারি, আমি যে বি যেটা আছে মানে এটা যেটা কেন্দ্র আছে বি ব্যাসার্ধের বৃত্তটার, ওই কেন্দ্রটা থেকে এ ব্যাসার্ধের বৃত্তের উপর একটা লম্ব টানতে পারি। তো লম্ব টানলে আমার সুবিধা কী হবে, আমি এখানে একটা পিথাগোরাস একটা উপপাদ্য খাটানোর মতো একটা ত্রিভুজ পেয়ে যাব, সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তো ওই ত্রিভুজটার অতিভুজটার মান কত হবে? অতিভুজটার মান হবে তোমার এ প্লাস বি, আর এটার অতিভুজটার মান বাদে তোমার যে লম্বটা আছে এই হলুদ অংশটা, এই হলুদ অংশটার মান হবে এ মাইনাস বি। হ্যাঁ, তো আলটিমেটলি আমি এখানে পিথাগোরাস উপপাদ্য খাটাই আমি এই ডি ডিস্টেন্সটা পেয়ে যাবো এদের মধ্যবর্তী, মানে যে লম্বটা টানছি ওই লম্বটার মান পেয়ে যাবো। কথা হচ্ছে ওই লম্বটার মান পেয়ে আমার সুবিধা কী হবে, ওই লম্বটার মান যে আমি পাই ওই লম্বটাকে আমি এই যে লম্বটার যে দূরত্বটা আছে ডি, এটাকে আমি ছোটো বৃত্তের জন্য মানে এ দুটো সার্কেলের জন্য অ্যাপ্লাই করতে পারবো, আবার এই দুটো সার্কেলের জন্য অ্যাপ্লাই করতে পারবো, রাইট? কারণ তখন এই ডিস্টেন্সটা আমি দুইটা অংশ ভাগ করতে পারবো, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, এভাবে ভেঙে দুইটার জন্য আমি আলটিমেটলি এটা অ্যাপ্লাই করে একটাদের মধ্যে একটা কানেকশন স্টাবলিশ করে নিতে পারবো আর কি। তাহলে যদি এখন দেখি তাহলে মানে আমার কাছে ডি স্কোয়ার এবার কত হবে, ডি স্কোয়ার এবার হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটা মান আসবে কত, সুতরাং ডি এর মান হবে রুট ওভার এ বি, 2 রুট ওভার এ বি। তো এখন দেখো ডি এর মান তো পেলাম, এখন এ ডিস্টেন্স যেটা বলছিলাম R1, এটাও আমরা সেমভাবে বের করে নিতে পারবো না, একইভাবে আমরা R2টাও বের করে নিতে পারবো, রাইট? তো R1 আর R2 মান কত আসবে, যখন বড় দুটো বৃত্ত নিয়ে কাজ করতেছিলাম এ আর বি বৃত্ত নিয়ে, তখন আসছিল 2 রুট ওভার অফ এ বি, তার মানে R1 এর মান আসবে 2 রুট ওভার অফ বিসি প্লাস 2 রুট ওভার অফ সিএ ইজ ইকুয়ালস টু 2 রুট ওভার অফ এ বি। তো এখন যে আমরা মানে কি পুরোটাকে রুট ওভার অফ এ বি সি দিয়ে ভাগ করি, তাহলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 1 বাই রুট ওভার অফ এ প্লাস 1 বাই রুট ওভার অফ বি ইজ ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ সি, যেটা আমাদের কাঙ্ক্ষিত রিলেশনটা। এবং এটা আমরা যদি অপশনটা মার্ক করি সেটা হচ্ছে বি নাম্বার অপশনটা কারেক্ট আনসার। তার পরের ম্যাথে যে আমরা যাই, কি বলছে, বলছে 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। এরপর বলছে স্পর্শবিন্দু থেকে অঙ্কিত স্পর্শকগুলো এমনভাবে বিন্দুতে মিলে, হ্যাঁ, এই যে স্পর্শবিন্দু হচ্ছে তোমার এগুলো,
স্পর্শবিন্দু। এই স্পর্শবিন্দু থেকে যে স্পর্শকগুলো আঁকছে এগুলো এই হলুদ বিন্দুটাতে এমনভাবে মিলে যেন তোমার এই ডিস্টেন্সগুলো 4 একক করে হয়। এই যে এই ডিস্টেন্সটা 4 একক, এই ডিস্টেন্সটাও 4 একক, এই ডিস্টেন্সটাও 4 একক, এভাবে হয় আলটিমেটলি। তো এরপর কি বলছে, তবে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের গুণফল ও যোগফলের অনুপাত কত? বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফল আর গুণফলের অনুপাতটা আমাকে নির্ণয় করতে হবে। তো যোগফলটা আমি চাইলে এইভাবে লিখতে পারি কাইন্ড অফ, যেখানে সামেশন অফ R1 হচ্ছে তোমার R1 প্লাস R2 প্লাস R3 আর কি। তো আমরা ডিটেলসে লিখি। তো আমি কি বলছিলাম একটু আগে আমি বলে আসছিলাম, আমাকে যদি 3টা বৃত্ত দেওয়া থাকে বা 2টা বা তার থেকে বেশি বৃত্ত দেওয়া থাকে, হ্যাঁ 3টা না, তবে আমি অলওয়েজ ট্রাই করবো কি, যে ব্যাসার্ধগুলো তোমার থাকবে, ওই ব্যাসার্ধগুলো আমার তো একটা কাইন্ড অফ নোন ইনফরমেশনের মতো, হ্যাঁ ব্যাসার্ধগুলো প্রায়শই আমার কাছে নোন ইনফরমেশনের মতোই হয়। আর আরেকটা কথা হচ্ছে ব্যাসার্ধগুলো অনেক জায়গায় সমান হয়, তো অনেক জায়গায় আমার কাইন্ড অফ অ্যাডভান্টেজের মতো দেয় আর কি এটা ব্যাসার্ধ জিনিসটা। তো প্রথমে আমরা কী কাজটা করব, আমরা যেটা করব ব্যাসার্ধগুলোকে যুক্ত করে দিব এই টাইপের ম্যাথে, যে একটা ফর্ম মানে কি একটা ফর্ম আনার চেষ্টা আর কি, আলটিমেটলি কোনো একটা শেপ আনার চেষ্টা, ফর্ম না শেপ আনার চেষ্টা। বৃত্তের ব্যাসার্ধগুলো যুক্ত করে। তো দেখো এখানে এটা কি, এটা হচ্ছে R1, এটা R2 লেটস সাপোজ, আর এটা হচ্ছে R3, হ্যাঁ এই জন্যই মানে মূলত এখানে R1 প্লাস R2 R3 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3 লিখছি আর কি, এটা অ্যাকচুয়ালি আগে বলা হয় নাই। তো এবার দেখো এখানে আমি যদি খেয়াল করি, এটা একটা অংশ নিয়ে খেয়াল করি, আচ্ছা তার আগে বলিনি, হ্যাঁ এরকম যদি 3টা বৃত্ত দেওয়া থাকে আর 3টা বৃত্তে যদি মানে এরকম স্পর্শকগুলা একটা কমন পয়েন্টে ছেদ করে, ওই পয়েন্টটা কিন্তু তোমার অন্তকেন্দ্র হয়। এটা একটু কাইন্ড অফ মনে রাখতে পারো, 3 বৃত্তের ম্যাথ তোমাকে সুবিধা দিতে পারে, মানে 3 বৃত্তের ম্যাথ যদি আসে কখনো ওইখানে তোমাকে এটা সুবিধা দিতে পারে আর কি, আই জিনিসটা এটা অলওয়েজ আই হবে। তো এটা কেন আই হবে এটা এখন বুঝাই দিচ্ছি। এই যে দেখো আমি যদি এখন এই পার্টিকুলার অংশটা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই হচ্ছে এই অংশটা, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান, কারণ এটা ব্যাসার্ধ। তারপর এইটা আবার তোমার কমন বাহু। তারপর আবার এখানে প্রশ্নের মধ্যে বলেই দিছে তোমার এই দুইটা সমান মান, যেটা হচ্ছে 4 একক। তার মানে এটা কি আসতেছে, এটা হচ্ছে তোমার সম মানে কি, এটা আসতেছে এই যে এই অংশটার এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পরস্পর সর্বসম। তো আমরা তখন সর্বসম কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পর সমান। তো সেমভাবে আমরা কি এই অংশটার জন্য বলতে পারি না ওই কথাগুলো, আবার এই অংশটার জন্য বলতে পারি। তার মানে এখানেও অ্যাঙ্গেলগুলো সমান হচ্ছে পরস্পর। তো অ্যাঙ্গেলগুলো সমান হয় মানে কি, কোনো একটা অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করে যে রেখা আর সেই রেখাগুলো যেখানে মিলিত হয় সেটা কি অন্তকেন্দ্র, রাইট। তো আলটিমেটলি এই হলুদ পয়েন্টটা হচ্ছে তোমার অন্তকেন্দ্র হয়ে যাচ্ছে। তো অন্তকেন্দ্র হলে সুবিধাটা কি, তো এখানে আমাকে R1 প্লাস R2 প্লাস R3 নির্ণয় করতে বলছে। তো ত্রিভুজটা দেখে কোনো একটা কি ক্লু পাচ্ছ যেখানে এস এর কিছু একটা আসতে পারে। তোমার এস সমান আমরা কি জানি, ত্রিভুজটার অর্ধপরিসীমা। তো ত্রিভুজটা অর্ধপরিসীমা অ্যাকচুয়ালি কত, যদি হিসাব করে দেখো ত্রিভুজটা অর্ধপরিসীমা, এটাও তোমার R1, এটাও তোমার R3, এটাও তোমার R2। তো এগুলো সবগুলো যোগ করে তারপর 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে R1 প্লাস R2 প্লাস R3। তো এখান থেকে আমি R1 প্লাস R2 প্লাস R3 এর অনুপাতটা দেখে আমি এখানে এস এর একটা ক্লু পাইছি। আবার আমি কি বলছি, এটা এখানে অন্তকেন্দ্র, হলুদ বিন্দু তোমার অন্তকেন্দ্র হচ্ছে। তো অ্যাকচুয়ালি অন্তকেন্দ্র আমাদের একটা খুশির সংবাদ, কেন, এখান থেকে আমি এখানে একটা অন্তবৃত্ত ফর্ম করে নিতে পারবো, যে অন্তবৃত্তটার তোমার ব্যাসার্ধটা কত হবে, ব্যাসার্ধটা হবে 4 একক। তো কত হচ্ছে 4 একক কেন, কারণ এখানে মানে কি, তুমি যদি অন্তবৃত্তটা আঁকো তবে এটা ব্যাসার্ধটা হবে ওই স্পর্শবিন্দুগুলো যে বিন্দুতে ছেদ করছে ওইটাই, সরি স্পর্শকের মধ্যে অঙ্কিত বৃত্তগুলো যেখানে ছেদ করছে ওইটা তোমার হবে মানে কি বৃত্তটা ব্যাসার্ধ। তো আলটিমেটলি আমি আর এর মানটাও পেয়ে যাচ্ছি, তার মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি।
আমার কাছে তাহলে আরটাও আছে, অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো এবার আমি কি খাটাবো, আর এসের মধ্যে কোনো একটা কানেকশন আছে এমন কিছু খাটাবো। সেটা কি সেটা লেটসে একটা ডেল সমান আর এস, যেখানে ডেল হচ্ছে তোমার ক্ষেত্রফল। তো এখান থেকে আবার আমরা নেক্সট লাইনে কি লিখতে পারি, ডেলের সূত্র আমরা কি জানি, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এটা আমরা যদি ঠিক মতো লিখি, মানে এক্স্যাক্ট ডাটা ইউজ করে, তাহলে আসলে এটা হচ্ছে আসে R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু R1 R2 R3। আর এটার মান, আর এর মান দেওয়া ছিল কত 4, আর এস এর মান তো আমরা জানি R1 প্লাস R2 প্লাস R3। তো উভয় পক্ষে যদি আমরা এখানে স্কোয়ার করে দিই, তাহলে এখানে এই যে এখানে আছে একটা R1 প্লাস R2 প্লাস R3, আর এখানে স্কোয়ার হয়ে গেলে দুইটা R1 প্লাস R2 প্লাস R3। তো কাটাকাটি গিয়ে থাকে এদিকে R1 প্লাস R2 প্লাস R3। তো এটা আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি আসে, R1 প্লাস R2 প্লাস R1 R2 R3 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3, এটার মান আসে 16। তো এর পরের মেতে আমরা যে যাই, পরের মেতে কী বলছে ABCD 18 ক্ষেত্রফলে চতুর্ভুজ, যার এবি ও সিডি পরস্পর সমান্তরাল ও এবি সমান 2CD। তো এডি, এবি ও সিডি এর সাথে লম্ব। তো আমরা যদি চিত্রটা দেখার ট্রাই করি, চিত্রের মধ্যে বলছে ABCD 18 ক্ষেত্রফল একটি চতুর্ভুজ, আর এবি ও সিডি পরস্পর সমান্তরাল। এবি ও সিডি পরস্পর সমান্তরাল আমরা এঁকে নিলাম। এরপর আবার বলছে এডি, এবি ও সিডি এর সাথে লম্ব। তো সিডি আর এবি দুইটার সাথে লম্ব হয়, এরকম করে আমরা এডিটাও এঁকে নিলাম। তো এখানে আমরা যদি দেখি, তাহলে এটা অ্যাকচুয়ালি কী ফর্ম করতেছে, এটা অ্যাকচুয়ালি একটা ট্রাপিজিয়াম ফর্ম করতেছে। হ্যাঁ, তো এখন আমরা তাহলে তার মানে কি, এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে না, তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করে তাহলে আমরা একটা ইকুয়েশন এখান থেকে লিখে ফেলতে পারি, যে ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল অনুযায়ী, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা অনুযায়ী আর কি, তোমার হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল এবি প্লাস সিডি। তো এবির মান তো অলরেডি 2CD দেওয়া আছে, তার মানে 3CD লিখতে পারি, ইন্টু 2R। 2Rটা কত, বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ আর কি। হ্যাঁ, আচ্ছা, বৃত্তটা করতে আসলো। এখানের পরের লাইনে কী বলছে দেখো, বলছে চতুর্ভুজের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা যদি চতুর্ভুজটার মানে কি ভিতরে একটা বৃত্ত আঁকি, যেটা চতুর্ভুজটার সবগুলো বাহুকে স্পর্শ করে, তো এই অন্তর্লিখিত বৃত্তটার এই ব্যাসার্ধটা, এটা আমাকে মানে কি বের করতে বলছে এখানে। এটা হচ্ছে আমার এই ম্যাথের মধ্যে তোমার টাস্ক। তো এটা যদি আর হয়, তাহলে এই বৃত্তটার ব্যাস কত, ব্যাস হচ্ছে 2R, যেটা তোমার ট্রাপিজিয়ামটার সমান্তরাল বাহুগুলার দূরত্ব। তার মানে হাফ ইন্টু 3CD ইন্টু 2R ইজিকলস টু আসতেছে 18। হ্যাঁ, তো ম্যাথটা আমরা এটা দিয়ে অ্যাপ্রোচ করলাম। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আর এর মান বের করা। তাহলে আমি চাইব কি, সিডিকে আর দ্বারা প্রকাশ করতে। তো কথা হচ্ছে আমি এটা কেমনে করব। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমেই সি বিন্দু থেকে এ বি রূপে একটা লম্ব আঁকতে পারি। তো কথা হচ্ছে সি বিন্দু থেকে কেন আঁকবো, প্রথম কথা হচ্ছে এখানে দুইটা বিন্দু থেকে আঁকা যাবে, সি আর ডি বিন্দু থেকে। হ্যাঁ, তো ডি বিন্দু তো অলরেডি আঁকা হয়ে গেছে, তো আমরা সি বিন্দু থেকে ট্রাই করতে পারি। আরেকটা কথা হচ্ছে, তোমার সি বিন্দু থেকে যে লম্বটা আঁকবা, এটা অ্যাকচুয়ালি এ বিকে দুইটা ভাগে বিভক্ত করবে, এবং দুইটা ভাগের মানই আলটিমেটলি সিডি আসবে। কেন, কারণ এখানে প্রশ্নপত্রে বলা ছিল যে এ বি সমান 2CD। তো এই অংশটা তো অলরেডি সিডি দখল করে নিছে নিচেও, তো লম্বটা আঁকলে এই অংশটা মান সিডি হবে, এই অংশটা মান সিডি হবে। হ্যাঁ, তো আরেকটা কথা হচ্ছে, এখান থেকে যদি লম্বটা আঁকো, তুমি এখানে একটা পিথাগোরাসের একটা উপপাদ্য খাটাতে পারবা। হ্যাঁ, পিথাগোরাস উপপাদ্যটা খাটাতে একটা সুবিধা হবে আর কি। আর যে পিথাগোরাস উপপাদ্য, তুমি অলরেডি দুইটা ভ্যালু জানো। কী কী জানো, একটা হচ্ছে 2R, এটা জানো, আবার একটু আগে বলে আসলাম যে এই ভ্যালুটা আসছে সিডি, এটাও তুমি জানো। তোমার জন্য সিডি আর আর এর মধ্যে রিলেশন এস্টাবলিশ করাটা সোজা হয়ে গেল। তো এরপর আসে ম্যাথের মেইন পার্টটা। ম্যাথের মেইন পার্ট কী আসবে এখানে, যে তোমার তো এই দুটা মান তো তুমি জানো, ঠিক আছে, বাট তুমি কিন্তু এখনও এই মানটা কিন্তু জানো না। তো তুমি এখনও কিন্তু পিথাগোরাস উপপাদ্য খাটাতে পারতেছো না। তো এখন কেমনে খাটাবা, তো আমাদের বৃত্তের একটা প্রপার্টি ছিল যে তোমার বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের মধ্যে তুমি স্পর্শক আঁকো, ওই স্পর্শকগুলোর লেংথ পরস্পর সমান হয়। হ্যাঁ, লেটস এটা L1, এটা L2, এটা তোমার ক্লাস 8-এর মধ্যে এটা ছিল এই টাইপের একটা প্রমাণ। এটা বৃত্তের প্রপার্টি হিসেবে মনে রাখতে পারো, L1 সমান L2 হয়। তো আমি একটা বড় একটা বৃত্তের প্যাকেট করে দিই।
নিচে রেখে আসলাম। তো এবার খেয়াল করো, এখন এই জিনিসটা আমরা কেমনে কাজে লাগাবো এখানে, এবং বুঝবো কেমনে যে এই প্রপার্টিটা কাজে লাগবে? তো উত্তর হচ্ছে আমার থেকে এই জিনিসটা আমার বের করতে হবে না। তো খেয়াল করে দেখো, আমি কিন্তু অলরেডি এ মানটাও জানতে পারবো। কেমনে জানতে পারবো একটু পরে বুঝতে পারবা। আর এ মানটা কিন্তু ইজিলি মোটামুটি জানতে পারবো। হ্যাঁ, এবং এই দুটা মান যোগ করলে কিন্তু আলটিমেটলি আমি পুরো বিসি এর মানটা পেয়ে যাবো গা। তো কথা হচ্ছে আমি এ মানটা কেমনে জানবো? তো খেয়াল করে যদি দেখো, একটু শেপ ড্র করো, দেখতে পারবা যে এই ভ্যালুটা হচ্ছে তোমার আর। তো এটা ভ্যালু আলটিমেটলি কত? এটা ভ্যালু কত আসবে? এটা ভ্যালু আসবে সিডি মাইনাস আর। আর এটা ভ্যালু কত আসবে? পুরোটা 2CD, তাহলে এটা আমার ভ্যালু আসবে 2CD মাইনাস আর। তো তুমি এখান থেকে বিসি ভ্যালু পেয়ে গেলে না, বিসি ভ্যালু কত আসবে তার মানে 3CD মাইনাস আর। তার মানে এখানে তার মানে আমরা এখানে তাহলে সিডি ভ্যালু বিসি ভ্যালু পেয়ে গেলাম। তো এখন যে আমরা যদি পিথাগোরাস উপপাদ্য খাটাই, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 3CD মাইনাস আর তার স্কোয়ার, 2R হবে, 2R তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 2R তার স্কোয়ার প্লাস সিডি তার স্কোয়ার। হ্যাঁ, তো এখান থেকে যদি এটা আরেকটু ক্যালকুলেশন করো, তাহলে কি পাবা? তাহলে এখান থেকে সিডি আর 2R একটা রিলেশন পেয়ে যাবা। তো রিলেশনে তোমার কত আসে? যেটা ক্যালকুলেশন করি, তো রিলেশন তোমার আসা হচ্ছে সিডি ইজ ইকুয়ালস টু 12/8R। তো একটু চেক করে দেখতে পারো, এটা ক্যালকুলেশন মিস্টেক হতেও পারে। তো এখান থেকে আমরা সিডি ভ্যালুটা বসাই দিই আর এর আকারে। তো এখান থেকে তোমার আর এর মানটা আলটিমেটলি তুমি এখান থেকে পেয়ে যাবা। আর এর মানটা কত আসে? আর এর মানটা তুমি ক্যালকুলেশন করো, আসবে 2। তো এটা চেক করে নিও আর এর মানটা 2 আসে কি না। আমি ক্যালকুলেশন করে 2 পাইছি আর কি। তো এরপরে যে আমরা দেখি, তো পরের ম্যাথটা দেখার আগে আমরা আগে একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে বৃত্তগলার ক্ষেত্রফল। হ্যাঁ, তো তোমাকে একটা যদি বৃত্ত দেওয়া থাকে, তোমার একটা বৃত্ত দেওয়া আছে, তো ওই বৃত্তটার মধ্যে যদি তোমার মানে কি এই অংশটা নির্ণয় করতে বলে, আর এই অংশ তোমার যদি অ্যাঙ্গেল থিটা ফর্ম করে কেন্দ্রের মধ্যে, তো ওই মানটা হবে তোমার হাফ আর স্কোয়ার থিটা, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর থিটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে আর কি। আর থিটাটা অবশ্যই খেয়াল রাখবা, থিটাটা অবভিয়াসলি রেডিয়ানে হবে। তো এখন যে আমরা ম্যাথটা যদি দেখার ট্রাই করি, এখন পরের ম্যাথটা আমাকে কী বলছে? পরের ম্যাথটা যেটা আমাকে বলছে সেটা হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করা আছে। এই তো দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করা আছে, এমনভাবে স্পর্শ করা আছে যেন এদের কেন্দ্র সংযোগ রেখার বর্ধিকাংশ আর সাধারণ স্পর্শক চিত্রের ন্যায় এরকম করে আছে আর কি। তো বলছে এদের ব্যাসার্ধ যথাক্রমে 4 ও 2, এই ব্যাসার্ধ তোমার 4, এটা 2, এদের অন্তর্বর্তী ছায়া অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা কেমন এটা অ্যাপ্রোচ করতে পারি। অ্যাকচুয়ালি একটু আগে সলভ করছিলাম, তো আমি ট্রাই করছিলাম, তো ওই জন্য একটু থেকে গেছে আর কি মার্ক। আচ্ছা দেখো, বুঝে দেখো, প্রথমে চিত্রটা এখানে এঁকে নিছি। তো চিত্রের মধ্যে খেয়াল করো কি বলছে, C1 C2 কেন্দ্র ধরে নিলাম, এদের বৃত্তটা কেন্দ্র লেগেছে C1 আর C2 ধরে নিলাম, আর এদের সংযোগ রেখা যেখানে ছেদ করছে সেটাকে আমরা সি ধরে নিলাম। তো এই যে বৃত্তটা আর স্পর্শকটা, বৃত্তটা ব্যাসার্ধ আর স্পর্শক, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি হবে না? তো 90 ডিগ্রি থেকে মানে কি সেম অ্যাঙ্গেল এখানে ফর্ম করতেছে, এটা থেকে আমরা একটা জিনিস বুঝতেছি যে এই দুটা মান, এই দুটো ব্যাসার্ধ পরস্পর সমান্তরাল। এটা তো আমরা মানে কি একই অ্যাঙ্গেল যে ফর্ম করতেছে একই একটা রেখার সঙ্গে, এটা থেকে আমরা কাইন্ড অফ বুঝে যাচ্ছি গা যেটা অনুরূপ অ্যাঙ্গেল ফর্ম করতেছে। আর অনুরূপ কোনটা তোমার কি আসে? সমান্তরাল বাহুর জন্যই তো আসে, রাইট? তো এখান থেকে আমরা আর তাহলে আমরা এখানে বলতে পারতেছি এটা অ্যাকচুয়ালি একটা কি ট্রাপিজিয়াম ফর্ম করে, এটা আমরা এখান থেকে বলতে পারতেছি, যেখানে তোমার এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু আর এই দুটো হচ্ছে তোমার অসমান্তরাল বাহু।
তো এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতেছি যে এটা যদি তোমার থিটা অ্যাঙ্গেল হয়, তো অনুরূপ কোণ হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা তোমার হবে থিটা। তো এটা যদি তোমার থিটা হয়, এটা আমার কত হবে? এটা হবে তোমার পাই মাইনাস থিটা। কারণ পুরোটা মিলে তো আলটিমেটলি পাই, যেহেতু একটা সরল রেখা, তার মানে এটা হবে পাই মাইনাস থিটা। হ্যাঁ, তো এবার বুঝে দেখো। তো এখান থেকে যে আমি যে মানে কি ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল বের করে সেখান থেকে যদি বৃত্তকলাগুলোর ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে কি আমরা ছায়াগ্র অংশটা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি না? তো প্রথমে আমরা ওইটাই করছি এখানে, জাস্ট এই দেখো এটাতে এটাই করছি। তো আমার কাজ হবে এখান থেকে আমার আননোন কয়টা? আননোন হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে থিটা। তো প্রথমে আমরা যদি এখান থেকে এ বির মানটা বের করে নিই না, তাহলে পরে গিয়ে আমরা বিসি এর মানটা হয়তো সামহাও পেয়ে যাব। তো সেখান থেকে তোমার থিটাটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। তো আমার এখন মেইন কাজ কী হবে? প্রথমে আমার কাজ হবে তোমার এ বির মানটা বের করা। তো কেউ চাইলে থিটা নিয়ে অ্যাপ্রোচ করতে পারো, ব্যাপার না। তো এখন আমরা এ বির মানটা কেমনে বের করব? খেয়াল করো, আমরা যখন এই টাইপের ম্যাথ দেখতাম, হ্যাঁ, বৃত্তের মধ্যে ভালো করে পড়ে থাকো, তবে এই জিনিসটা পড়ার কথা যে বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকগুলো আর বৃত্তের সংযোগ রেখা, সরি ব্যাসার্ধের সম্মানী কি, যেখানে টাচ করে স্পর্শকটাকে, মানে এই টাইপের মানে জিনিস দেখলে প্রথমে কি কোন জিনিসটা মাথায় আসে? এই ইন্টারকানেকশনটা মাথায় আসে না বৃত্ত চ্যাপ্টার ভালো করে পড়ে থাকলে? যে সি বিন্দুটা C1 C2 সংযোগটা কাকে বহিস্থভাবে এদের ব্যাসার্ধ অনুপাতে অন্তর্বিভক্ত করে, সরি বহির্বিভক্ত করে এটা। তো কি আসতেছে? C1C ডিভাইড বাই C2C ইজ ইকুয়ালস টু আসতেছে 4/2 ইজ ইকুয়ালস টু 2। তো এখান থেকে আমরা পরের লাইনে কী লিখতে পারি? পরের লাইনে আমরা অ্যাকচুয়ালি বিয়োজন করব। তো কথা হচ্ছে বিয়োজন কেন করব ভাইয়া? তো একটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি C1 C2 এর মান জানি। হ্যাঁ, আমি যদি এখান থেকে C2C এর মানটা সামহাও বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি এখান থেকে পিথাগোরাস উপপাদ্য খাটাইতে পারবো। পিথাগোরাস উপপাদ্য খাটাই তোমার আননোন কিছু কিছু মান বের করার একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে পিথাগোরাস উপপাদ্য খাটাই। যে আমি যদি একটু আবার বলি, রিপিট করি, আমি এখানে অলরেডি C1 C2 এর মান জানি। তো আমি যদি C2C এর মানটা সামহাও বের করে ফেলতে পারি, আমি ত্রিভুজগুলোতে তোমার পিথাগোরাস উপপাদ্যটা খাটাই আননোনগুলো মান বের করার একটা সম্ভাবনা থাকে আর কি। আর পিথাগোরাস উপপাদ্য কেন খাটতে সেটা আশা করি তো বুঝতেছই, যে এটা অ্যাঙ্গেলটা অবভিয়াসলি এখানে 90 ডিগ্রি ওই জন্য। তো এবার খেয়াল করো, এখান থেকে আমরা C1 C2 কে C2C বিয়োগ করে দিলে কত আসে উপরে? C1 C2 মান হচ্ছে 4 + 2 = 6। তো C2C মান কত আসতেছে? 6 আসতেছে। তার মানে এই মানটাও 6, এই মানটাও 6, যদিও দেখতে সমান লাগতেছে না, বাট সমান আর কি এগুলো আলটিমেটলি। তো এবার বুঝো, এখন আমরা যদি বড় ত্রিভুজটাতে পিথাগোরাস উপপাদ্য খাটাই প্রথমে, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 12 এর স্কোয়ার প্লাস বড় বৃত্তটার ব্যাসার্ধের স্কোয়ার ইকুয়ালস টু AB প্লাস BC তার হোল স্কোয়ার। তো এখন একটা কথা, যে আমরা তো BC এর মানটাও জানি না, AB এর মানটাও জানি না, এবং AB তে আমাদের ডিজায়ার্ড ভ্যালু অ্যাকচুয়ালি। তো BC এর মানটা কেমনে বের করবো? তো DC এর মানটা বের করা খুবই ইজি। BC এর মানটা বের করা, এই যে ছোটো যেটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এটার মধ্যে তোমার পিথাগোরাস উপপাদ্য খাটাও, তাহলে কি পাবে? আমি একটু আগে একটু তোতলাইছিলাম, এটার জন্য সরি, মানে সমস্যা কি এটা পাচ্ছ 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়ালস টু BC তার স্কোয়ার। তো BC এর মানটা কত পাচ্ছ? এখান থেকে BC একটা ভ্যালু তুমি পেয়ে যাবা
40 রুট ওভার 40। তো এখানে তুমি এখানে মানে কি বি এর ভ্যালুটা যে এখানে বসাও, তো এখানে তুমি আলটিমেটলি এ বি এর ভ্যালুটা তুমি এখান থেকে পেয়ে যাবা, রাইট। তো এ বি ভ্যালু যদি পেয়ে যাও, তার মানে তুমি এখান থেকে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল অলরেডি পেয়ে গেছো। তো এবার এখান থেকে থিটা ভ্যালু কেমনে বের করবা? তো থিটা ভ্যালু বের করে একদম ইজি তোমার। থিটা যদি তুমি খেয়াল করো, থিটা যদি তুমি মনে করো লেটসে কস থিটা নিলা, কী পাবো? কস থিটার মান পাবা তুমি ভূমি বাই অতিভুজ। তো ভূমির মান কত? ভূমির মান হচ্ছে তোমার 4, আর অতিভুজ হচ্ছে এ বি প্লাস বিসি। তো তুমি তো এ বি প্লাস বিসি ভ্যালু অলরেডি জানো, তো এখানে তুমি থিটা পেয়ে যাবে না? তো থিটা মানটা এখানে যদি বসাই দাও, তবে তুমি আলটিমেটলি এর মানটা পেয়ে যাবে। তো এখান থেকে আমি যদি আনসারটা ক্যালকুলেট করি, আনসারটা মানুষ অ্যাকচুয়ালি 5.2 মতো অ্যারাউন্ড, হ্যাঁ, বা 5.18 এরকম টাইপের একটা মানুষ। তো ক্যালকুলেশনে ভুল হয়তো বা থাকতেও পারে, এটা তোমরা নিজ দায়িত্বে ঠিক করে নিবা, কনসেপ্ট ঠিক আছে। তো ভিডিওটা আপাতত এখন পর্যন্তই থাক। তো তো ভিডিওর লাস্টে, ও হ্যাঁ বলতে ভুলে গেছি, তোমাদের লাস্টে একটা বাড়ি কাজ দেওয়া আছে, বাড়ি কাজটা ট্রাই করবা, যদি পারো অবশ্যই ভালো। 26 বা 27 বেশ হয়ে থাকলে আশা করি ভালোই লাগবে। মোটামুটি একটু কঠিন আছে বাড়ি কাজটা, বাট ট্রাই করে দেখবো আর কি, আলটিমেটলি পারবা হয়তো বা। ট্যান থিটা বা অন্য কিছু অ্যাপ্লাই করে লাস্টের দিকে এটা কাজ দিতে পারে। একটা হিন্ট দিয়ে রাখলাম যে এখানে ট্যান থিটার কোনো অ্যাপ্লাই বা থিটার অ্যাপ্লাই হতে পারে আর কি। তো আজকে ভিডিও তাহলে এখানে থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ডের সার্কেলে শেয়ার করে রাখতে পারো, অবশ্যই সবার জন্য উপকার দিতে পারে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।